গুড মর্নিং এভরিবডি। আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মাইটোসিস কোষ বিভাজন। আমরা এর আগের ক্লাস দেখেছি মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, আর এই মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হচ্ছিল। এটা হয় কোথায়? উদ্ভিদ বা প্রাণী কোষের দেহকোষের মধ্যে এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়। তো এই কোষ বিভাজনটা কীভাবে ঘটছে আজকে আমরা এটাই ডিটেলসে আলোচনা করব। যখন কোষ বিভাজিত হয় তার আগে কী হয়? প্রথমে ইন্টারফেজ দশায় যায়। সেই ইন্টারফেজ দশায় সেই কোষটা দেখতে কীরকম হয় এটা একবার দেখে নাও তোমরা। এটা আমি একটা প্রাণী কোষ দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে এই ফাঁকা স্পেসকে আমরা বলছি সাইটোপ্লাজম। আর মাইটোসিস প্রক্রিয়া কি হয়? মাইটোসিস প্রক্রিয়ায় প্রথমে কি ঘটে? প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। আর নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলছি সাইটোকাইনেসিস। তা আমরা তার সংজ্ঞা কি বলবো? যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে তাকে আমরা বলি মাইটোসিস। ঠিক আছে? প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, এইভাবে একটা কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হবে। এরপর দেখো মাইটোসিসের যে কেরিওকাইনেসিস বললাম, প্রথমে কেরিওকাইনেসিস হবে, সেই কেরিওকাইনেসিসের ধাপগুলো দেখে নিই। এই কেরিওকাইনেসিসটা 4টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। সেই 4টি ধাপ কি কি? সেই 4টি ধাপ হলো এই দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টি ধাপের মাধ্যমে এই নিউক্লিয়াসটা বিভাজিত হবে, আর একে আমরা বলছি কেরিওকাইনেসিস। তো প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমরা এখন ডিটেলস জানবো। প্রথমে আসছি প্রোফেজ সম্পর্কে। এই প্রোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রারম্ভিক দশা, এবং এটা দীর্ঘস্থায়ী দশা। এখানে কি কি ঘটনাগুলো ঘটে সেটা একবার দেখে নাও পয়েন্ট টু পয়েন্ট। প্রথমে দেখো 1 নাম্বার কি হয়, এই যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা ছিল, এইগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলো জল বিয়োজন ঘটিয়ে এগুলো আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। দেখো আগে কত প্যাক পাকিয়ে ছিল, এগুলো আস্তে আস্তে জল বিয়োজন ঘটিয়ে স্পষ্ট হতে থাকে। 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, এই ক্রোমাটিন সূত্রগুলো কুণ্ডলী পাকিয়ে ছোট ও মোটা হয়ে নির্দিষ্ট ক্রোমোজোম সৃষ্টি করে, নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম তৈরি করলো। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। 3 নাম্বার ঘটনা কি ঘটে, এই যে ক্রোমোজোমগুলো সৃষ্টি হলো, এরপর কি হবে, এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার, এটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে, সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া কি হবে, এগুলো লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করবে। এই দেখো, এদিকে দুটো ক্রোমাটিড, এদিকে দুটো ক্রোমাটিড, এগুলো কি হলো, লম্বালম্বিভাবে বিভাজিত হলো, বিভাজিত হয়ে এগুলো দুটো করে ক্রোমাটিড গঠন করলো। আর এই ক্রোমাটিডগুলো কি হয়, নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে পরস্পরকে। আর ক্রোমাটিডের এই নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থানকে বলা হয় প্লেকটোনমিক কুণ্ডলী। অনেক সময় পরীক্ষায় দেয় প্লেকটোনমিক কুণ্ডলী বলতে কি বোঝো। তারপরে দেখো 4 নম্বরে কি হয়, 4 নম্বরে হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকে, এই সেন্ট্রোজোম থাকে। এই সেন্ট্রোজোমের মধ্যে থাকা সেন্ট্রিওল দুটি ভাগে বিভক্ত হয়, বিভক্ত হয়ে একটি ভাগ নিউক্লিয়াসের উত্তর মেরুর দিকে আর একটি ভাগ দক্ষিণ মেরুর দিকে চলে আসে। আর এই প্রোফেজ দশা শেষে কি হয়, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাস এগুলো সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। দেখো এখানে কিন্তু প্রথমে নিউক্লিয় ওলাস ছিল, নিউক্লিয় পর্দাও ছিল, কিন্তু আস্তে আস্তে দেখো এগুলো আস্তে আস্তে, এখানে দেখো 4 নাম্বার পয়েন্টে দেখো, এখানে কিন্তু নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় ওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। আর এটাই হচ্ছে প্রোফেজ দশার ঘটনা, এইগুলো প্রোফেজ দশায় ঘটে থাকে। আর কি হয়, এই যে সেন্ট্রিওল যে বিপরীত মেরু থেকে তৈরি হয়েছিল, সেই সেন্ট্রিওল থেকে স্টার রশ্মি বেরোয়, এইগুলোর নাম হচ্ছে স্টার রশ্মি। ঠিক আছে? এই প্রোফেজের পরে আসছি মেটাফেজ। মেটাফেজ হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। এই দশায় কি হয়, এই দশায় প্রথমে কি হয়, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাসটা এখানে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। 2 নাম্বার পয়েন্ট কি, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে বেম বা স্পিন্ডেল গঠন হয়। বেম বা স্পিন্ডেল গঠন হয় এখানে। এখানে কি হয়, এই যে দেখতে পাচ্ছ সেন্ট্রিওল, সেন্ট্রিওল থেকে বা এই বেমগুলো কি হয়,
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এমনি করে অনেকগুলো বেমতন্তু গঠন করবে। তো বেমগুলো কি করবে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অনেকগুলো বেমতন্তু গঠন করবে। আর এই বেমতন্তুগুলো দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ক্রোমোজোমাল বেমতন্তু আর হচ্ছে অবিচ্ছিন্ন বেমতন্তু। ক্রোমোজোমাল বেমতন্তু কোনগুলো দেখো, একটা আমি এই কালো ডিপ কালো বর্ডার দিয়ে লাইন টেনেছি, এগুলোকে আমি দিয়েছি ক্রোমোজোমাল বেমতন্তু। কেন বলছি, কারণ এগুলো যেহেতু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে। দেখো এটাও ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত রয়েছে, এটাও যুক্ত রয়েছে, এটাও যুক্ত রয়েছে, তাই এগুলোকে বলা হয়েছে ক্রোমোজোমাল তন্তু। আর যেগুলো শুধু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেগুলো সেন্ট্রোমিয়ারের যেগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে সংযুক্ত নয়, সেগুলোকে আমরা বলছি অবিচ্ছিন্ন তন্তু। তাই এই দুই ধরনের তন্তু এখানে দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট কি, নেক্সট হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে দেখো ক্রোমোজোমগুলো কি ছিল, ক্রোমোজোমগুলো সব এলোমেলোভাবে অবস্থান করছিল। কিন্তু এই মেটাফেজ দশায় কি হয়, ক্রোমোজোমগুলো সব একই রেখায় নিরক্ষীয় তলের উপরে অবস্থান করবে। দেখো নিরক্ষীয় তল বা বিষুব তল সব ক্রোমোজোমগুলো একই রেখার উপরে অবস্থান করছে। এটা হচ্ছে এই মেটাফেজ দশা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় দেয় মেটাফেজ প্লেট বলতে কি বোঝো। আর এটাই হচ্ছে মেটাফেজ প্লেট, যেহেতু সমস্ত ক্রোমোজোমগুলো একই বিষুব তলে বা নিরক্ষীয় তলে অবস্থান করছে। আর কি হয়, এই যে এটা আমি বললাম প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে, এরকম বেমতন্তু এই সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হচ্ছে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম না থাকার জন্য ওদের ক্ষেত্রে কি হয়, মাইক্রোটিউবুলস নামক একটা কোষীয় অঙ্গাণু থেকে ওদের বেমতন্তু বা স্পিন্ডিল ফাইবারটা গঠিত হয়। ঠিক আছে, এরপরে দেখো মেটাফেজের পর আসছি অ্যানাফেজ। অ্যানাফেজ হলো কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় দশা এবং সব থেকে ক্ষণস্থায়ী দশা এই অ্যানাফেজ। এই অ্যানাফেজ দশায় কি হয়, এই যে ক্রোমোজোমগুলো তৈরি হয়েছিল, এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলে দুভাগে বিভক্ত হয়ে যায়। এই যে সেন্ট্রোমিয়ার এখান থেকে দুভাগে ভাগ হয়ে যায়, দুভাগে ভাগ হয়ে দুটি করে ভাগ হয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করে। এই দেখো এদিকে অপত্য ক্রোমোজোম তৈরি করলো, এদিকে অপত্য ক্রোমোজোম তৈরি হলো। এখানে চারটা ক্রোমাটিড ছিল, এটাকে মাঝে ভাগ হয়ে গেল, অর্ধেক এদিকে তৈরি হলো, অর্ধেক এদিকে চলে আসলো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট হলো এই যে ক্রোমোজোমাল তন্তুগুলো, এই ক্রোমোজোমাল তন্তুর এই যে এই ক্রোমোজোমাল তন্তুর সংকোচন এবং এই ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণের জন্য অপত্য ক্রোমোজোমগুলো অর্ধেকটা উত্তর মেরুর দিকে এবং অর্ধেকটা দক্ষিণ মেরুর দিকে চলে আসে। তা কি বললাম, এই ক্রোমোজোমাল তন্তুর সংকোচন আর ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ বলের জন্য এই ক্রোমোজোমগুলো যে উৎপত্তি হলো, সেই অপত্য ক্রোমোজোমগুলো একটা উত্তর মেরুর দিকে চলে যাবে আর একটা দক্ষিণ মেরুর দিকে চলে আসবে। আর এখানে কি হয়, এই জিনিসটা দেখতে পাচ্ছ মাঝে নীল ডট দেওয়া, এটাকে বলা হয় ইন্টারজোনাল স্পিন্ডিল ফাইবার বা ইন্টারজোনাল বেমতন্তু। এখানে এই ইন্টারজোনাল বেমতন্তুর সৃষ্টি হয়, যেটা পরবর্তীকালে নিউক্লিয়াসটাকে ডিভিশন করতে সাহায্য করবে। আর এখানে এই সেন্ট্রোমিয়ারের অবস্থা, ক্রোমোজোমের কোথায় সেন্ট্রোমিয়ার রয়েছে তার উপর ভিত্তি করে এখানে ক্রোমোজোমকে 4টি ভাগে ভাগ করা যায়। সেই 4টি ভাগগুলো কী কী, সেই 4টি ভাগ হলো যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা এল অক্ষরের মতন দেখতে হয়। এক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যে জেড অক্ষরের মতন দেখতে হয়। আর রয়েছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা আয়ের মতো দেখতে হয়। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আমরা এখানে 4টি ভাগে ভাগ করলাম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এরপর দেখো, এরপর আসছে টেলোফেজ। টেলোফেজ হচ্ছে এই কোষ বিভাজনের সর্বশেষ দশা। এই দশায় কি হয়, এই ক্রোমোজোমগুলো সব উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে চলে আসে। চলে আসার পর এখানে কি হয়, বেমতন্তু, যে বেমতন্তুগুলো তৈরি হয়েছিল সেই বেমতন্তুগুলো এখানে অবলুপ্ত হতে থাকে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হয়, 2 নম্বর যে ক্রোমোজোমগুলো, অপত্য ক্রোমোজোমগুলো তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে তাদের প্যাঁচটা খুলতে থাকে। এইভাবে ওদের আগে এমনি জোটবদ্ধ অবস্থায় ছিল, সেই প্যাঁচগুলো খুলে আস্তে শিথিল হবে, এরকম হতে থাকবে।
তারপর এই প্যাঁচগুলো আবার খুলে গিয়ে এমনি সুতোর মতো, না আগে যেরকম স্ট্রাকচার ছিল সেরকম স্ট্রাকচারে পরিণত হয়ে যাবে ক্রোমোজোমগুলো, ক্রোমাটিন জায়গায় পরিণত হবে। এটা উপর দিকেও তৈরি হবে, নিচের দিকে এরকম তৈরি হয়ে যাবে। আর কি হবে, এই যে নিউক্লিয় পর্দা নিউক্লিয় ওলাসটা এখানে বিলুপ্ত হয়ে গিয়েছিল, এটা আবার এর বাইরে আবার এমনি করে ওর বাইরে আবার নিউক্লিয় পর্দা সৃষ্টি হবে, আবার এর সঙ্গে নিউক্লিয় ওলাস তৈরি হবে। তারপর এই যে ইন্টারজোনাল স্পেস ফাইবার তৈরি হয়েছিল, ইন্টারজোনাল ফাইবার স্পেন্ডিল ফাইবার তৈরি হয়েছিল, সেখান থেকে একটা স্টেম বডি তৈরি হবে, এমনি করে একটা স্টেম বডি তৈরি হবে, যেটা কি হবে দুটো নিউক্লিয়াসকে দুটো ভাগে ভাগ করে দেবে। এইভাবে কি হয়, নিউক্লিয়াসের ডিভিশনটা হয়ে যায় বা কেরিওকাইনেসিসটা কমপ্লিট হয়। তা প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, এটা এখান থেকে আবার সেই দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। আর এই পুরো ঘটনাটাকে আমরা বলছি কেরিওকাইনেসিস। এই কেরিওকাইনেসিসটা কমপ্লিট হওয়ার পর কি হবে, কেরিওকাইনেসিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কি ঘটবে, সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজনটা ঘটবে। দেখো প্রাণীকোষের ক্ষেত্রে এই সাইটোপ্লাজমের বিভাজনটা কিভাবে ঘটে, প্রাণীকোষের ক্ষেত্রে প্রথমে একটা এরকম একটা কোষ ছিল, এরপর কি হয় এখানে আস্তে আস্তে এমনি ক্লিভেজের সৃষ্টি হয়। ওদের যে কোষ পর্দা রয়েছে প্রাণীকোষের কোষ পর্দা, সেই কোষ পর্দার মধ্যে এরকম ক্লিভেজ সৃষ্টি হয় বা খাঁজের সৃষ্টি হয়। সেই খাঁজগুলো আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে হতে ওই সাইটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করে দেয়। এরপর সেখানে ভাগ হয়ে গেলে কি হবে, এদিকে একটা কোষ সৃষ্টি হয়ে গেল আর এখানে একটা কোষ সৃষ্টি হয়ে, দুটো কোষের সৃষ্টি হয়ে যায়। তা হয়ে গেল। আগেই বলেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ সেখান থেকে দুটো কোষ এইভাবে হয়ে গেল। প্রথমে হলো কেরিওকাইনেসিস, তারপরে ঘটলো সাইটোকাইনেসিস। এই পদ্ধতির মাধ্যমে একটা কোষ থেকে দুটো কোষের উৎপত্তি হয়ে গেল। এটা বললাম সাইটোকাইনেসিসটা বললাম প্রাণী কোষের ক্ষেত্রে এইভাবে ঘটছে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসটা একটু আলাদাভাবে হয়। সেটা কিভাবে হয় সেটা একবার দেখে নাও। এটা হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে বেমের বিষুব অঞ্চলে মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্ম তন্তু গুচ্ছাকারে জমা হয়। কি বললাম, এই বেমের বিষুব অঞ্চলে এইসব জায়গায় মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্ম তন্তু গুচ্ছাকারে জমা হয়। পরে যাকে আমরা বলছি ফ্লেগমোপ্লাস্ট বলছি, যাকে আমরা ওই ফ্লেগমোপ্লাস্টগুলো পরবর্তীকালে গোলগি ভেসিকুলাস বা গোলগি বডির সঙ্গে যুক্ত হয়ে এখানে সেল প্লেট বা কোষপাত গঠন করছে। ঠিক আছে, তারপর সেই কোষপাতগুলোর বাইরে আবার এই যে কোষপাত বা সেল প্লেট গঠন করলো, এর বাইরে আবার অনেকগুলো কোষ গুচ্ছাকারে জমা হয়ে কোষ প্রাচীর তৈরি করে। উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীরটা এভাবে তৈরি হয়, কোষ প্রাচীর তৈরি করে। এভাবে দুটো কোষ আলাদা হয়ে যায়। আর এই ডিভিশনটা প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের এই ডিভিশনটা একই রকমের হয়ে থাকে, শুধু সাইটোকাইনেসিসের ডিভিশনে একটু পার্থক্য রয়েছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষপাত বা সেল প্লেটের মাধ্যমে সাইটোকাইনেসিসটা হয়ে থাকে। এটা হলো তোমাদের পুরো মাইটোসিস কোষ বিভাজন। আর এরপর একটা জিনিস দেখো, মনে করো কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনটা ঘটলো কিন্তু সাইটোকাইনেসিস হলো না, সেক্ষেত্রে কি ঘটবে? তার মানে কি, এইটা একটা কোষ মনে করো, এর মধ্যে নিউক্লিয়াসের বিভাজন হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে। ঠিক আছে, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে কিন্তু সাইটোপ্লাজম ভাঙলো না। এরপরে কি হবে, আবার এগুলো ভাঙবে। এরপর কি হবে, একটা কোষের মধ্যে বহু সংখ্যক নিউক্লিয়াসের সৃষ্টি হবে। আর এই বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে আমরা বলছি সিনোসাইট। আর এটা যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয়, বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে আমরা বলছি সিনসিটিয়াম। এটা পরীক্ষায় দেয় সিনোসাইট ও সিনসিটিয়াম বলতে কি বোঝো। বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলছি সিনোসাইট, উদ্ভিদ কোষকে বলি সিনোসাইট, আর প্রাণী কোষকে আমরা বলছি সিনসিটিয়াম। আর এইগুলো দেখতে পাওয়া যায় উদ্ভিদের ক্ষেত্রে কতগুলো এককোষী শৈবাল, ছত্রাক, এইগুলোর ক্ষেত্রে এই সিনোসাইট ঘটনা